হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরিস কিচেন অ্যান্ড লাইফ ডায়েরিজ। এটা আমার ইউটিউবের যে চ্যানেল রয়েছে তার নাম, আর ফেসবুকে কিন্তু গৌরী সরকার নামে কিন্তু আমার পেজ রয়েছে। আমরা কিন্তু ধুবড়িতে এসেছিলাম অষ্টমী স্নান করতে, আর সেখান থেকে আমরা পৌঁছে গেছি ধুবড়ির কাছাকাছি কোকরাঝাড় জেলার অন্তর্গত বগরিবাড়িতে। এখানে রয়েছে একটি 25 হাত কালী মন্দির, অসমের একটি অনন্য বিখ্যাত ধর্মীয় স্থান। কোকরাঝাড় জেলার এই মন্দিরটি বিশাল 25 হাত বিশিষ্ট দেবী কালীর মূর্তির জন্য পরিচিত, যা দর্শনার্থীদের ভীষণভাবে আকর্ষিত করে। বহু দর্শনার্থী এখানে পুজোর জন্য ভিড় জমান। আর বাইরে দেখলাম পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর বাইরে কিন্তু একটা দেখলাম কেনাকাটা করার জন্য যে সমস্ত পর্যটক আসেন তারা হয়তো টুকিটাকি কিছু যদি কিনতে চান তাদের জন্য একটা দোকান রয়েছে। তো অনেকগুলো দোকান কিন্তু নয়, একটাই দোকান জামা কাপড়ের দেখলাম রয়েছে। আর পাশে দেখলাম ওই তোমার ব্রেক ড্যান্সের একটা আম, সরঞ্জাম একটা রয়েছে, যেখানে নাকি আমরা যখন গিয়েছিলাম সকালবেলার দিকে তখন এটা বন্ধ ছিল। সম্ভবত লোকজন বেশি হলে বা বিকেলবেলার দিকে ভিড় বেশি হলে তখন এটা চালু থাকে। আমার কিন্তু এই সম্পর্কে আমার জানা নেই। দেখলাম পাশে ব্রেক ড্যান্স রয়েছে, তবে রয়েছে যেহেতু সুতরাং এটা চালানোর সম্ভাবনাও রয়েছে। এই মন্দিরে কিন্তু কালী মন্দিরের পাশাপাশি একটা শিব মন্দিরও রয়েছে। আর সামনের ঢুকতেই গেট দিয়ে প্রথমেই নজরে আসবে মা মনসার মন্দির। এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর। মনসা মন্দিরের পাশেই রয়েছে 25 হাত কালী মন্দির। কালী ঠাকুরের মূর্তি এতটাই বড় যে ঘাটটাকে উঁচু করে দেখতে হচ্ছে। আমরা এই মূর্তি দর্শন করে এখান থেকে বেরিয়ে যাব মহামায়া মন্দিরের উদ্দেশ্যে। ধুবড়ি থেকে মহামায়া মন্দির পৌঁছাতে আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল। আর তার আগে এখানে আমরা মোটামুটি ওই 40-45 মিনিট টাইম আমাদের ধুবড়ি থেকে লেগেছিল এই 25 হাট কালী মন্দির পর্যন্ত পৌঁছাবার জন্য। এখানে এসেও আমাদের মধ্যে অনেকেই পুজো দিয়েছিল। এই স্থানটি অসমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক স্থান হিসেবে বিবেচিত হয়। এখান থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছে গেছিলাম ধুবড়ি জেলার বগরিবাড়িতে অবস্থিত মহামায়া মন্দিরে। আসামের একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ, যা দেবী দুর্গা মহামায়া রূপের জন্য পরিচিত। এই মন্দিরটি বিলাসীপাড়া থেকে 10 কিলোমিটার এবং ধুবড়ি শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি কোকরাঝাড় জেলার পার্বত্যঝোড়া মহকুমাধীন এবং কামাখ্যা মন্দিরের পর নিম্ন আসামের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে এটি গণ্য হয়। বাইরে সব পুজোর সামগ্রী নিয়ে বসে আছে। তোমরা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো। এবং মন্দিরে উঠবার জন্য কিন্তু অনেকগুলো সিঁড়ি রয়েছে। এখানে প্রায় 50 থেকে 60টা সিঁড়ি অতিক্রম করে মন্দির চত্বরে পৌঁছাতে হবে। তবে মন্দিরগুলোর সিঁড়িগুলো কিন্তু খুব একটা খাড়া নয়, উঠবার জন্য খুব যে একটা অসুবিধা হয়েছে তা নয়। বয়স্ক মানুষরাও কিন্তু এখানে উঠতে পারবে, কারণ আমার কিন্তু উঠতে তেমন একটা কষ্ট হয়নি। এই মন্দিরে পৌঁছাবার সময় আশেপাশে দেখলাম বেশ অনেক বাদর ঘোরাঘুরি করছে। সুতরাং তোমরা মন্দিরে উঠবার সময় নিজেদের সামগ্রী কিন্তু সাবধানে নিয়ে চলাফেরা করো। অনেক সময় দেখা যায় এরা হাত থেকে ছো মেরে চশমা বা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। সেই জন্যই আমার এই সতর্কবার্তা। এই মন্দিরটি প্রায় 400 বছরের পুরনো, যার বর্তমান কাঠামোটি 16শো শতাব্দীর শেষের দিকে নির্মিত হয়েছিল। এটি মূলত পার্বত্যঝোড়ায় জমিদারদের আরাধ্যা দেবী ছিলেন। কথিত আছে স্বপ্নাদেশ পেয়ে স্থানীয় কোচ বা কোচারি ও নাথ সম্প্রদায়ের মানুষ এই ঘন জঙ্গলে
দেবীর পুজো শুরু করেছিলেন, যা পরে এক মহান শক্তিপীঠে পরিণত হয়েছিল। কথিত আছে এটি ৫১টি শক্তিপীঠের অন্যতম হিসেবে বিবেচিত হয়। দেবী মহামায়া বা সর্বোচ্চ বিভ্রম রূপে এখানে পূজিত হন। এটি অসমের কোকরাঝাড় জেলায় বগরিবাড়িতে অবস্থিত, যা ধুবড়ী বিলাসীপাড়া সড়কের খুব কাছেই অবস্থিত। উত্তর পূর্ব ভারতের পর্যটন এবং ধর্মীয় ভ্রমণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচিত হয়। এখানে কিন্তু ভক্তবৃন্দের জন্য প্রদীপ জ্বালানোর ব্যবস্থা কিন্তু মন্দিরের বাইরেই রয়েছে। বাইরে প্রচুর ভক্তরা এই বাইরে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে, আর মন্দিরের ভেতরে কিন্তু এই দেখো ভক্তদের লাইন পড়ে গেছে। প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। আমরা অষ্টমী স্নানের দিন এখানে এসেছিলাম। এখানে দেখলাম প্রচুর ভিড়। অন্যান্য সময়ও ঠিক এতটাই ভিড় থাকে কি না আমার কিন্তু ঠিক জানা নেই। তবে একটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছিল, এত ভিড় থাকলেও কিন্তু এই ভক্তদের মধ্যে কিন্তু ওই ঠেলাঠেলি বা লড়াইয়ের কোনো রকম মনোভাব কিন্তু ছিল না। তবে এত ভিড়ের মধ্যে আমি যেতে পারবো কি না এটা চিন্তাভাবনা করতে করতেই দেখলাম পাশের জানালাটা খোলা রয়েছে। আমি সেখানে গিয়েই কিন্তু জানালা দিয়েই কিন্তু এই ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। কারণ সামনে গেলে, দরজার সামনে থেকে যদি আমি ভিডিও ক্লিপ নিতে যেতাম তাহলে হয়তো সাধারণ মানুষের সমস্যা তৈরি হতো। সেজন্য আমি সেখান থেকে সরে জানলায় চলে এসেছিলাম। আর সেখান থেকেই কিন্তু এই দেখো আমি দুর্গা মায়ের যে মুখটা, এটার ভিডিও ক্লিপ নিয়েছিলাম। পেছনে কিন্তু একটা ছোট্ট দুর্গা ঠাকুরও রয়েছে। এটা বকরিবাড়ি দুর্গা মন্দির। প্রচণ্ড ভিড়, ওরকম একটু ছবি তোলার চেষ্টা করলাম। আমি জানলা দিয়েই মা দুর্গাকে দর্শন করে পেছনের সিঁড়ি দিয়ে আমি বাইরে নেমে এলাম। এখানে কিন্তু এই মহামায়া মন্দির বা দুর্গা মন্দির যাই বলো না কেন, এর পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে। এই মন্দির চত্বরে দেখলাম একটা মনসা মন্দির রয়েছে, আলাদা করে একটা মন্দির তৈরি করা রয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে আর একটা শিব মন্দির। আর এই শিব মন্দিরটা ছাড়াও দেখলাম নতুন করে আরও একটা শিব মন্দির তৈরি হয়েছে, সেটা একদম পাহাড়ের ওপরে অবস্থিত। আর এই বিল্ডিংটার মধ্যে দেখলাম বিভিন্ন ধরনের সমস্ত ঠাকুর দিয়ে সাজানো রয়েছে। এখন সম্ভবত প্রতি বছর হয়তো এগুলোতে বিভিন্ন ধরনের দেবতার পূজা হয়ে থাকে। বিরাট বড় একটা হল রুমের মতো রুম, সেখানে পুরোহিত বসে রয়েছে। এই যে আমি এখন পৌঁছে গেছি মনসা মন্দিরে। এটা কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যেই একটা মনসা মন্দির। এই যে ভেতরটা দেখো, ভেতরে কিন্তু মনসা ঠাকুর বসানো রয়েছে। আর এখানে মনসা দেবী পূজিত হচ্ছেন। অনেক ভক্তরাও কিন্তু এখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আর এই মনসা মন্দির থেকে বেরিয়েই ঠিক তার উল্টো দিকেই দেখলাম রয়েছে একটা শিব মন্দির। এই দেখো শিব মন্দিরেও কিন্তু এখানে এই যে বানর বাবাজিদের কিন্তু এই দেখো আনাগোনা। এই শিব মন্দিরটার ঠিক পেছন দিকেই কিন্তু ঠিক পাহাড়ের উপরে আর একটা দেখলাম শিব মন্দির রয়েছে। তবে এটা পাহাড়ের অনেকটা উঁচুতে, এই যে নেমে আসছে সবাই উপর থেকে, অনেকটা ওপরে অবস্থিত হওয়ার জন্য আমাদের সময় হাতে ছিল না, তাই ওই পাহাড়ের ওপর পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। এটা ঠিক পাহাড়ও বলবো না, এটা একটা ঢিবি মতন, মানে অনেকটা উঁচুতে অবস্থিত। তোমরা যারা কামাখ্যায় গেছো, কামাখ্যা মন্দিরে ঠিক সেই রকম অনেকগুলো সিঁড়ি ভেঙে বেশ অনেকটা উপরের দিকে উঠে যেতে হবে। তবে যারা উঠতে পারবে ভালো লাগবে। আমি কিছুটা উঠেছিলাম, দেখলাম পাশেই বেশ সুন্দর, বেশ ঘন গাছপালা। আমার হাতে সময় না থাকার জন্য আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, কারণ আমাদের ট্রেন ধরার তাড়া ছিল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে।